এখন মাননীয় প্রধানমন্ত্রীকে গার্ডওয়ার প্রদান করা হবে। এখন স্বাগত বক্তব্য প্রদান করবেন মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক, এনইউপি, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর অফ ইটালি, জাতীয় নেতা মনসুর আলী ও কামরুজ্জামানের পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত মুখ্য সচিব মহোদয়, প্রধানমন্ত্রী কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ কোস্টগার্ডের 9টি জাহাজ ও 1টি ঘাঁটির কমিশনিং অনুষ্ঠানে উপস্থিত সকলকে কোস্টগার্ডের সর্বস্তরের সদস্যদের পক্ষ থেকে জানাচ্ছি মুজিব বর্ষের শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত। মাননীয় প্রধানমন্ত্রী গড়া ডিজিটাল বাংলাদেশের সুকল্যাণে বিশ্বব্যাপী করোনা মহামারীর এই সময়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজকের কমিশনিং অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাৎপর্যপূর্ণ মুজিব বর্ষের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্বে ও অসামান্য আত্মত্যাগের মাধ্যমে আমরা অর্জন করেছি আমাদের সোনার বাংলা ও বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। পাশাপাশি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ কোস্টগার্ডের উন্নয়নের ধারায় আজকের দিনটি অবিস্মরণীয় হয়ে থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা করার স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে সাম্প্রতিককালে বাংলাদেশ কোস্টগার্ডের অভূতপূর্ণ উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এই ধারায় বাংলাদেশ কোস্টগার্ডকে আরো যুগোপযোগী গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ কোস্টগার্ড বহরে সংযুক্ত হতে যাচ্ছে ইটালি থেকে আনা আরো 2টি ওপিভি, দ্যাট ইজ অফশোর পেট্রোল ভেসেল, দেশের শিপের তৈরি 5টি আইপিভি, দ্যাট ইজ ইনশোর পেট্রোল ভেসেল, ও 2টি এফপিভি বা ফাস্ট পেট্রোল বোট, এবং ভোলা জেলায় নির্মিত একটি ঘাঁটি যা বাংলাদেশ কোস্টগার্ডের ইতিহাসে একসাথে এই যাবৎকালের সর্ববৃহৎ সংযোজন। আমরা অত্যন্ত গর্বিত যে পূর্বে সংযোজিত 2টি ওপিভি
সহ আজকের দুইটি ওপিবি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও জাতীয় 4 নেতার নামে নামকরণ করা হয়েছে। সুধীমণ্ডলী, বাংলাদেশ কোস্টগার্ড সুদীর্ঘ 25 বছর ধরে মৎস্য সম্পদ রক্ষা, চোরাচালান বিরোধী অভিযান, সমুদ্রপথে চুরি ও ডাকাতি দমন, অবৈধ মাদকদ্রব্য পরিবহন রোধ, মানব পাচার রোধ, যে কোনো প্রাকৃতিক দুর্যোগকালে উপকূলীয় এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্য পরিচালনা এবং নৌপথের নিরাপত্তা সহ বিভিন্ন অপারেশন করে আসছে। কোস্টগার্ড সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় চট্টগ্রাম ও মংলা বন্দর বহির্নোঙর এলাকায় বাণিজ্যিক জাহাজে চুরি শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হয়েছে, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব সহ বহির্বিশ্বে দেশে ভাবমূর্ত করেছে সমুজ্জ্বল। পায়রা বন্দরের নিরাপত্তা ও ব্লু ইকোনমি কার্যক্রম বেগবান রাখতে অস্ত্র বাহিনী মাতারবাড়ি সহ সমুদ্র এলাকার নিরাপত্তায় নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। অস্ত্র বাহিনীর কার্যক্রমের সাফল্য দ্বারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা ও ঐকান্তিক পৃষ্ঠপোষকতা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তরিক ও সঠিক নির্দেশনা এবং বাংলাদেশ নৌবাহিনী সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতার ফলে। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ পৃষ্ঠপোষকতায় আজ এই 9টি জাহাজ ও একটি ঘাঁটির সংযোজনের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ড উত্তরোত্তর উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ কোস্টগার্ডের উন্নয়নে এবং নতুন জাহাজ ও ঘাঁটির কমিশন প্রদানে আপনাকে জানাচ্ছি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। সম্মানিত সুধী, আজকের এই গৌরবময় দিনে আমি কমিশনকৃত জাহাজ ও ঘাঁটির অধিনায়কবৃন্দ ও সকল ক্রুদের জানাই আন্তরিক অভিনন্দন। আমি দৃঢ়ভাবে জানাতে চাই যে বাংলাদেশ কোস্টগার্ডের সকল সদস্যগণ দেশ গঠনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পেশাগত দক্ষতা বজায় রেখে নিরলস পরিশ্রমের মাধ্যমে অস্ত্র বাহিনীর উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট আছে এবং ভবিষ্যতেও থাকবে। শত কর্মব্যস্ততার মাঝেও বিরাজমান করোনা পরিস্থিতির মধ্যে আজকের কমিশন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের কোস্টগার্ডের সকল স্তরের সদস্যদের পক্ষ থেকে আবারও জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ কোস্টগার্ড চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় মহাপরিচালক। সম্মানিত সুধীমণ্ডলী, এখন বাংলাদেশ কোস্টগার্ড এবং কমিশনতব্য জাহাজ সমূহ ও ঘাঁটির উপর একটি সংক্ষিপ্ত ভিডিও চিত্র প্রদর্শিত হবে। বাংলাদেশের স্বাধীনতার রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমুদ্র সম্পদের মালিকানা প্রতিষ্ঠায় 1974 সালে প্রণয়ন করেন মেরিটাইম জোনস অ্যাক্ট, যা পরবর্তীতে ল অফ দ্য সিতে সন্নিবেশিত হয়। তার দূরদৃষ্টি সম্পন্ন পদক্ষেপে বাংলাদেশের সমুদ্র অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হয়। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপদান করতে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্র এলাকার সম্পদ রক্ষায় একটি নিয়মিত বাহিনী গঠনের জন্য সর্বপ্রথম 1994 সালে জাতীয় সংসদে কোস্টগার্ড বিল উত্থাপন করেন, যার ফলে 1995 সালের 14 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ কোস্টগার্ড। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ইতিমধ্যে 1,18,813 বর্গ কিলোমিটার টেরিটোরিয়াল সমুদ্র, 200 নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকায় সার্বভৌমত্ব অর্জন করেছে। বিশাল সমুদ্র এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় বিগত বছরগুলোতে ক্রমান্বয়ে বৃদ্ধি করা হয়েছে কোস্টগার্ডের অবকাঠামোগত এবং অপারেশনাল সক্ষমতা। উন্নয়নের ধারাবাহিকতায় ইতালি হতে 4টি অফশোর পেট্রোল ভেসেল ক্রয় করা হয়েছে। জাতীয় 4 নেতার স্মৃতি অম্লান রাখতে কোস্টগার্ডের 4টি অফশোর পেট্রোল ভেসেলের নামকরণ করা হয়েছে বিসিজিএস সৈয়দ নজরুল, বিসিজিএস তাজউদ্দিন, বিসিজিএস মনসুর আলী ও বিসিজিএস কামরুজ্জামান। এ সকল জাহাজ গভীর সমুদ্রে নিরাপত্তা প্রদান এবং সমুদ্র দূষণ রোধে কার্যকরী ভূমিকা পালনে সক্ষম। বাংলাদেশের নিজস্ব জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান নির্মিত 5টি ইনশোর পেট্রোল ভেসেল বিসিজিএস সবুজ বাংলা, শ্যামল বাংলা, অপরাজয় বাংলা, সোনার বাংলা, স্বাধীন বাংলা এবং 2টি ফার্স্ট পেট্রোল বোট বিসিজিএস সোনাদিয়া ও কুতুবদিয়া
বাংলাদেশ কোস্টগার্ড বহরে যুক্ত হওয়ার মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও দেশীয় প্রতিষ্ঠানে জাহাজ নির্মাণে দক্ষতা বৃদ্ধি সম্ভব হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ও দ্রুতগতির এ সকল জাহাজ দেশের অভ্যন্তরীণ জলসীমার আইন শৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কাজে বিশেষ ভূমিকা পালন করতে পারবে। কোস্টগার্ড দক্ষিণ জোনে মূল অপারেশনাল ঘাঁটি বিসিজি বেইজ ভোলা। এই ঘাঁটি হতে এই জোনের সকল লজিস্টিক্স সহায়তা ও গুরুত্বপূর্ণ অপারেশন সমূহ পরিচালিত হয়ে থাকে। সীমিত কিন্তু ক্রমবর্ধমান শক্তি দিয়ে বাংলাদেশ কোস্টগার্ডের কার্যক্রম সমূহ দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমানে সংযোজিত অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন জাহাজ সমূহের মাধ্যমে দেশের সমুদ্র উপকূলীয় এলাকায় নিরবচ্ছিন্ন টহল প্রদান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্লু ইকোনমির স্বপ্ন বাস্তবায়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি। শুধু মডেলিং, আপনারা উপভোগ করলেন বাংলাদেশ কোস্ট গার্ডের কমিশনগত জাহাজ সমূহ এবং ঘাঁটির উপর নির্মিত ভিডিও চিত্র। শুধু মণ্ডলী, এখন ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে মহাপরিচালককে কমিশনিং ফরমান সমূহ, পর্যায়ক্রমে কমিশনতব্য জাহাজ ও বেইজের অধিনায়কগণকে হস্তান্তরের নির্দেশ প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসমিল্লাহিররহমানিররহিম। আমি বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালককে বিসিজিএস মনসুর আলী, কামরুজ্জামান, সবুজ বাংলা, শ্যামল বাংলা, সোনার বাংলা, অপরাজেয় বাংলা, স্বাধীন বাংলা, সোনাদিয়া, কুতুবদিয়া এবং বিসিজি বেইজ ভোলা এর অধিনায়কদের হাতে কমিশনিং ফরমান হস্তান্তরের অনুমতি প্রদান করছি। ধন্যবাদ। শুধু মডেলিং, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে জাহাজ সমূহ এবং ঘাঁটির অধিনায়কবৃন্দকে কমিশনিং ফরমান হস্তান্তর করবেন মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড। প্রথমেই কমিশনিং ফরমান গ্রহণ করবেন অধিনায়ক বিসিজিএস মনসুর আলী, ক্যাপ্টেন সাব্বির আহমেদ খান, জি পিসিজিএমএস পিএসসি বিএন। এখন কমিশনিং ফরমান গ্রহণ করবেন অধিনায়ক বিসিজিএস কামরুজ্জামান, কমান্ডার এম ইমাম হাসান আজাদ, সি পিএসসি বিএন। এখন কমিশনিং ফরমান গ্রহণ করবেন অধিনায়ক বিসিজিএস সবুজ বাংলা, লেফটেন্যান্ট কমান্ডার এম ফিরোজ খান, জি পিপিএম পিএসসি বিএন। এখন কমিশনিং ফরমান গ্রহণ করবেন অধিনায়ক বিসিজিএস শ্যামল বাংলা, লেফটেন্যান্ট কমান্ডার এম হাফিজুল হক, এনডি বিএন। এখন কমিশনিং ফরমান গ্রহণ করবেন অধিনায়ক বিসিজিএস সোনার বাংলা, কমান্ডার এম নিজামুদ্দিন সর্দার, জি বিএন।
এখন কমিশনিং ফরমান গ্রহণ করবেন অধিনায়ক বিসিজিএস স্বাধীন বাংলা কমান্ডার আব্দুল্লাহ মামুন সি পিএসসি বিএল। এখন কমিশনিং ফরমান গ্রহণ করবেন অধিনায়ক বিসিজিএস অপরাজেয় বাংলা কমান্ডার এম লোকমান হাকিম এনডি বিএন। এখন কমিশনিং ফরমান গ্রহণ করবেন অধিনায়ক বিসিজিএস কুতুবদিয়া লেফটেন্যান্ট কমান্ডার এম আলিমুল ইসলাম টেরেস বিএন। এখন কমিশনিং ফরমান গ্রহণ করবেন অধিনায়ক বিসিজিএস সোনাদিয়া লেফটেন্যান্ট কমান্ডার এম সৈয়দুল মুরসালিন এক্স বিএল। এখন কমিশনিং ফরমান গ্রহণ করবেন অধিনায়ক বিসিজি বেস ভোলা লেফটেন্যান্ট কমান্ডার এম রাসেল হাওলাদার টেরেস বিএন। সম্মানিত সুধীমণ্ডলী, এখন মাননীয় প্রধানমন্ত্রী রিমোট কন্ট্রোলের মাধ্যমে জাহাজ সমূহ ও ঘাটির নাম ফলক উন্মোচন করবেন। ডানে আসো, একদম ডানে আসো। হ্যাঁ, মায়ের চলে যাবে। যাও। একটু মায়া করে দিও।
সম্মানিত সুধী মণ্ডলী, এখন কোস্টগার্ডের প্রচলিত প্রথা অনুযায়ী জাহাজ সময়ে কালার্স অনুষ্ঠিত হবে। এবারে কমিশনকৃত সকল জাহাজের সফল ও নিরাপদ অগ্রযাত্রার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করবেন মোহাম্মদ গোলাম রাব্বানী এমএ1। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আজ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাদেশ কোস্টগার্ডের 9টি জাহাজ ওপিসিজি বেস ভোলা কমিশন করা হলো। মুজিব বর্ষে কমিশনকৃত সকল জাহাজসমূহ ওপিসিজি বেস ভোলাকে দেশ সেবার জন্য কবুল করে নাও। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডকে দেশের জন্য কল্যাণকর একটি শক্তিশালী বাহিনী হিসেবে গঠন করার প্রয়াসকে তুমি বরকতময় করে দাও। হে আল্লাহ, তুমি মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতায় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় কোস্টগার্ডের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার ব্যবস্থা করে দাও। সদ্য কমিশনকৃত বেস ও জাহাজসমূহকে বাংলাদেশের সমুদ্র সীমা ও সার্বভৌমত্ব রক্ষা সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের তৌফিক দান করো। হে আল্লাহ, বাংলাদেশ কোস্টগার্ড ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যবৃন্দ সহ দেশ ও জাতির উপর তোমার রহমত বর্ষণ করো। হে আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারের সকলকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করো। আমরা সকলে যেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারি, সে তৌফিক তুমি দান করো। সকলে যেন তাদের উপর অর্পিত গুরুদায়িত্ব পালন করতে পারে, সে তৌফিক তুমি সকলকে দান করো। হে আল্লাহ, আমাদের প্রিয় জন্মভূমিকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্য সহ মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জান্নাত নসিব করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মূল্যবান বক্তব্য রাখবেন। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মহাপরিচালক, বাংলাদেশ কোস্টগার্ডের কর্মকর্তা ও অন্যান্য সদস্যবৃন্দ, উপস্থিত সহায়তা সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বাংলাদেশ কোস্টগার্ডের 2টি অফশোর পেট্রোল ভেসেল, 5টি ইনশোর পেট্রোল ভেসেল, 2টি ফাস্ট পেট্রোল বোট এবং বাংলাদেশ কোস্টগার্ড বেস ভোলার কমিশনিং অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকের দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চরণেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের রাষ্ট্রপতি, এবং আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ আমাদের পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। উপস্থিত সুধীমণ্ডলী, জাতির পিতা বাঙালি জাতির জন্য একটি আলাদা ভূখণ্ড, একটি দেশ এবং আত্মপরিচয়ের সুযোগ সৃষ্টি করে দিয়ে গেছেন এবং এটা তার জীবনে একটা লক্ষ্য ছিল। তিনি 24টা বছর সংগ্রাম করেছেন, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন বাঙালির অধিকার আদায়ের কথা বলতে গিয়ে, এবং তারই নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে আমরা স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছি। আজকে আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তিনি এই দেশটাকে শুধু স্বাধীন করে দিয়ে যাননি, বাংলাদেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে, কিভাবে উন্নত হবে বাংলাদেশের মানুষ, যারা সে সময় দরিদ্র এবং তার জীবনের কোনো ভরসাই ছিল না, শোষিত, বঞ্চিত ছিল, নির্যাতিত, নিপীড়িত ছিল, একবেলা খাদ্য জুটত না, থাকার বাসস্থান ছিল না, চিকিৎসা ছিল না, শিক্ষা সুযোগ ছিল না। সেই জাতিকে তিনি একটি উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তাই শুধু স্বাধীনতা অর্জন না, স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে যেমন তিনি গড়ে তুলেছিলেন, 1 কোটির উপর মানুষ শরণার্থী ছিল, তাদের পুনর্বাসনের ব্যবস্থা, মুক্তিযুদ্ধে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন, নিহত এবং শাহাদাত বরণকারী তাদের পরিবারগুলিকে আর্থিক সহায়তা, নির্যাতিত মা বোনদেরকে সহায়তা করা, তাদের পুনর্বাসন, এবং এই বিধ্বস্ত বাংলাদেশ স্কুল, কলেজ, রাস্তাঘাট, পুল, ব্রিজ যা কিছু ছিল সবই ধ্বংসপ্রাপ্ত, সেগুলি সবই তিনি মাত্র 3.5 বছরের মধ্যে তৈরি করে অর্থনৈতিক উন্নয়নের পথে যখন কর্মসূচি দিয়ে এগিয়ে যাচ্ছেন, সেই সময় 15 আগস্টের ঘটনা ঘটে। বাংলাদেশের অগ্রযাত্রাও ব্যাহত হয়। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। আপনারা জানেন যে আমাদের পরিবারে শুধু আমি আর আমার ছোট বোন বিদেশে ছিলাম বলে বেঁচে যাই। 6 বছর বিদেশে ছিলাম, রিফিউজি হিসেবে থাকতে হয়েছে। এরপর 81 সালে আওয়ামী লীগ যখন আমাকে আমার অনুপস্থিতিতে দলের সভানেত্রী নির্বাচিত করে, অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও অনেক বাধা অতিক্রম করে আমি ফিরে আসি। একটা লক্ষ্য নিয়েই যে জাতির পিতার যে আকাঙ্ক্ষা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, বাঙালি জাতিকে একটু উন্নত জাতি হিসেবে গড়ে তুলবেন, বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলবেন, সেই আকাঙ্ক্ষা নিয়ে আমি ফিরে আসি এবং আমার প্রচেষ্টা চালিয়ে যাই। 21 বছর পরে ক্ষমতা আসার পর আমরা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি। দ্বিতীয় দফা যখন 2008 নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করি, তখন থেকে এ পর্যন্ত বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের সেবা করার সুযোগ পেয়েছি, যে কারণে প্রতিটি প্রতিষ্ঠানকেই আমরা
সুচারুভাবে গড়ে তোলা, বাংলাদেশের একটা স্বাধীন দেশ উপযোগী করে গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ক্ষমতায় ছিলেন মাত্র 3.5 বছর, এরই মধ্যে আমাদের যে সমুদ্র সীমায় বাংলাদেশের অধিকার আছে সেই লক্ষ্য নিয়েই তিনি 1974 সালে আইন পাশ করে দিয়ে যান। তিনি দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট প্রণয়ন করেন, আইন পাশ করেন, এবং আমাদের একদিকে মিয়ানমার, অপরদিকে ভারত, তার সঙ্গে আলোচনা করেন। মিয়ানমারের সঙ্গে আলোচনা করে একটা সমুদ্র সীমাটাও নির্দিষ্ট করে সেটা আমরা ব্যবহার করতে শুরু করি। 75 সালের জাতির পিতাকে হত্যার পর থেকে যারা ক্ষমতা এসেছিল প্রকৃতপক্ষে তাদের জনগণের ভোটে নির্বাচিত না বা জনগণের মধ্য থেকে ক্ষমতায় আসেনি। ক্ষমতাটা তারা দখল করেছিল অবৈধভাবে, সংবিধান লঙ্ঘন করে, যার ফলে আমরা দেখি যে এই সমস্ত যে সুযোগগুলি, সেই সুযোগগুলির দিকে তারা তাকায়নি বা এই সমস্ত অধিকারগুলির কথা তারা বলেনি। আমি যদি জিয়াউর রহমানের সরকারের কথা বলি, এরশাদ সরকারের কথা বলি বা খালেদা জিয়া সরকারের কথা বলি, যার কথা বলবো, একজনও আমাদের মেরিটাইম বাউন্ডারিতে আমাদের যে অধিকার আছে সেই অধিকারের কথাটা কখনো তারা উল্লেখ করেনি। 74 সালে জাতির পিতা আইন করে যান, আর জাতিসংঘে আইন হয় 82 সালে। কিন্তু 96 সালে সরকার এসেই আমরা এ ব্যাপারে আমাদের যথাযথ কার্যক্রম শুরু করি। যাই হোক, দ্বিতীয় দফা আমরা যখন সরকার আসি এ ব্যাপারে অগ্রগতি লাভ করে এবং পরবর্তীতে আমরা আমাদের বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি। সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে এই সমুদ্র সীমা আমাদের যে অধিকার আছে এটা কোনোদিনই প্রতিষ্ঠিত হতো না। শুধু সমুদ্র সীমা না, আমাদের স্থল সীমানা চুক্তিও জাতির পিতা করে গিয়েছিলেন। যাক, আওয়ামী লীগ সরকার আসার পরে সেটাও আমরা সমাধান করি। যাক, আমরা এখন যে সমুদ্র সীমা পেয়েছি সেই সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতির উন্নয়নের কাজে আমরা লাগাবার একটা সুযোগ আমরা পেয়েছি। কাজে আমাদের চেষ্টাই হচ্ছে, কারণ বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাগর, বিশ্বের অনেক ব্যবসা বাণিজ্য এখান থেকেই চলাচল করে, সেদিক থেকে এখানে আমাদের অধিকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আমাদের উপকূলীয় অঞ্চলে যারা বাস করেন, আমাদের যে জেলাগুলি আছে, তাদের নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক উন্নতিটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তারা সবসময় অবহেলিত। কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই সমুদ্র সম্পদকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগাতে চাই। সেদিকে লক্ষ্য রেখে আমরা মিয়ানমার এবং ভারত দুটি বন্ধুপ্রতিম দেশ, বন্ধুত্ব বজায় রেখেও আন্তর্জাতিক আদালতের রায়ে আমরা বিশাল সমুদ্র সীমা পেয়েছি এবং সেইখান থেকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্লু ইকোনমি আমরা ঘোষণা দিয়েছি। কাজে এই সমুদ্র সম্পদকে আমরা আমাদের দেশের কাজে আমরা কীভাবে ব্যবহার করব সে ব্যাপারেও আমরা ইতিমধ্যে আমাদের পরিকল্পনা আমরা নিয়েছি। প্রিয় কোস্টগার্ডের সদস্যবৃন্দ, বাংলাদেশ কোস্টগার্ডের সৃষ্টির পিছনে একটা মজার ঘটনা আছে। আমরা বিরোধী দলে, আওয়ামী লীগ, সাধারণত বিরোধী দলে থাকলে আমরা সিদ্ধান্ত প্রস্তাব আনি, আর সেগুলি বেশিরভাগই ভোটে নাকচ হয়ে যায়, কারণ সংখ্যায় আমরা কম। কিন্তু একটি বিষয়, আমাদের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, এই উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমরা একটা সিদ্ধান্ত প্রস্তাব যখন এনেছিলাম, স্বাভাবিকভাবে বিএনপি তখন ক্ষমতায়, তারা এটা আপত্তি জানিয়েছিল। কিন্তু একটি পর্যায়ে আমরা দেখলাম যে পার্লামেন্টে আমরা বিরোধী দলে থাকলেও আমাদের উপস্থিতিটা বেশি ছিল, বরং সরকারি দল বিএনপির সংখ্যাটা খুব কম ছিল। যখন এটা নিয়ে আলোচনা হয়, তাহলে আপনারা জানেন পার্লামেন্টের সাথে ডিবেট হয়, এই আলোচনার একটা পর্যায়ে তারা এটাকে নাকচ করে দিতে যখন চাইলো এবং তারা কন্ট্রোল ভোটে নাকচ করতে চাইলো, সঙ্গে সঙ্গে আমাদের তরফ থেকে আমরা ডিভিশন ভোট দাবি করলাম। কারণ এখানে পার্লামেন্ট প্র্যাকটিসের একটা বিষয় আছে, তাৎক্ষণিকভাবে ডিভিশন ভোটটা যদি আমরা দাবি না করি সেটা ভোটে নাকচ হয়ে যেতে পারত। তা আমরা যখনই ভোট দাবি করলাম, মাননীয় স্পিকার বাধ্য হলেন ভোটে দিতে। যখন ভোটের জন্য আমরা দাঁড়ালাম, গুণে দেখা গেল যে বিরোধী দলের সংখ্যাই বেশি, কাজে আমাদের এই সিদ্ধান্ত প্রস্তাবটা পাশ হয়ে গেল। উপকূলীয় অঞ্চলের নিরাপত্তার জন্য আমাদের প্রস্তাবটা পাশ হওয়া, পার্লামেন্টে বিরোধী দলের থেকে কোনো প্রস্তাব পাশ করানো
এটা একটা বিরল ঘটনা, কিন্তু আমরা সেই ইতিহাসটা সৃষ্টি করেছিলাম 1994 সালে, এবং সেখান থেকেই কিন্তু এই কোস্টগার্ডটা সৃষ্টি। পরবর্তীতে এটা আইনও হয়েছে। কাজে আমাদের লক্ষ্য ছিল যে আমাদের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ একটা সংগঠন একান্তভাবে দরকার। শুধু সংগঠন না, তাদের যা যা দরকার সেটাও প্রয়োজন। আমরা 96 সালে সরকার আসার পরই বাংলাদেশ কোস্টগার্ডের বিভিন্ন জোনের জন্য ভূমি নির্দিষ্ট করে দেওয়া, অবকাঠামো নির্মাণ করা, বিভিন্ন ধরনের জলযান প্রদানের মাধ্যমে উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের কার্যক্রম যাতে ব্যাপকভাবে চালু হয় তার ব্যবস্থা আমরা করলাম। 2009 সাল থেকে আমরা আরও ব্যাপক উন্নয়নের কাজ করি, যা আমাদের দেশের উপকূলীয় এবং প্রত্যন্ত অঞ্চলে কোস্টগার্ডের জন্য স্টেশন ও আউটপোস্ট সমূহে প্রায় 27টি কোস্টাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার সহ 55টি অবকাঠামো ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে। গত 12 বছরে কোস্টগার্ডের জন্য বিভিন্ন আকারে 55টি জাহাজ ও জলযান নির্মাণ করা হয়েছে। 3টি প্রকল্পের আওতায় কোস্টগার্ডের বেস সমূহের কর্মকর্তা নাবিকদের বাসস্থান, অফিসার্স মেস, নাবিক নিবাস, প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। পটুয়াখালী অঞ্চলের নিজস্ব প্রশিক্ষণ বেস বিসিজি বেস অগ্রযাত্রার মাধ্যমে কোস্টগার্ডের জনবলের প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। আমার সৌভাগ্য হয়েছিল, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। আজকে দুর্ভাগ্য যে করোনা ভাইরাসের কারণে আমি উপস্থিত হতে পারলাম না, যে এতগুলি জাহাজ কমিশনিং হলো আর আমি নিজে উপস্থিত থাকতে পারলাম না সরাসরি। এটা সত্যিই খুব দুঃখের। তারপরে আমি বলবো, আমি অভিনন্দন জানাই কোস্টগার্ডকে যে তারা এত বিশাল একটা বহর তাদের কোস্টগার্ডে পেলেন। সেই জন্য আমরা এই বাহিনীর সদস্যরা স্বল্পতম সময়ে বিশাল সমুদ্র উপকূলীয় এলাকার মানুষের যানবাহনের নিরাপত্তায় অসামান্য সাফল্য অর্জন করে চলেছেন। সেই জন্য অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে। আমাদের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা এবং সামুদ্রিক জলসীমার সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখা, মৎস্য সম্পদ রক্ষা, দেশের সমুদ্র বন্দরের নিরাপত্তা বিধান, চোরাচালান, মাদক বিরোধী অভিযান, ডাকাত দমন বা জলদস্যু দমন, প্রাকৃতিক দুর্যোগ উপকূলীয় অঞ্চলের জানমাল রক্ষা করা বা তাদের সহযোগিতা করা বা রিলিফ দেওয়া, প্রতিটি কাজই কিন্তু কোস্টগার্ড সম্পৃক্ত থাকছেন। তাছাড়া আপনারা জানেন যে মাছ ইলিশ রক্ষা করা, ঝটকা নিধন করা এবং সে ব্যাপারেও কোস্টগার্ড যথাযথ পদক্ষেপ নিচ্ছে, প্রশংসনীয় ভূমিকা পালন করছে। কাজে আমরা আমাদের কোস্টগার্ডকে একটি আধুনিক যুগোপযোগী করে গড়ে তুলতে চাই। 2014 সালে যখন আমি ইটালি সফরে যাই, তখন সেখানে আমাদের ইটালি সরকারের সঙ্গে আলাপ হয় এবং কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধির জন্য আমি ইটালি সরকারের কাছে সহযোগিতা চেয়েছিলাম এবং G2G চুক্তির মাধ্যমে ইটালি নৌবাহিনীর 4টি করভেট প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে অফশোর পেট্রোল ভেসেলে রূপান্তরিত করে বাংলাদেশ কোস্টগার্ডকে হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। এই 4টি জাহাজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত রাজনৈতিক সহযোগী আমাদের জাতীয় চার নেতা, যা জাতির পিতার নির্দেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দেন এবং যাদেরকে 15 আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয় 75 সালে, আর 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই 4 জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু আমরা 4টি জাহাজই তাদের স্মরণে দিয়েছি, তাদের নামে আমরা নামকরণ করেছি। এর পূর্বে 2017 সালে আমরা BCGS তাজউদ্দিন এবং BCGS সৈয়দ নজরুল জাহাজ দুটি কমিশনিং করি। এবারে আমরা বাকি দুটি অর্থাৎ BCGS মনসুর আলী এবং BCGS কামরুজ্জামান এই দুটি আমরা এখন করলাম। যে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য আমি মনে করি এটা একটা নতুন অধ্যায় সূচিত হয়েছে, কারণ মুজিব বর্ষে আমাদের সমুদ্র সীমা বা উপকূলীয় অঞ্চল টহল অব্যাহত রাখা সেগুলি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবথেকে বড় কথা হলো, আপনারা জানেন যে আমাদের দেশ পরিচালনা করতে গেলে অনেক সময় অনেকেরই অনেক রকম উপদেশ বা অনেক নির্দেশ শুনতে হয়। যেমন আমাদের খুলনা শিপইয়ার্ড, ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশ ছিল যে শিপইয়ার্ড লাভজনক হচ্ছে ওটা বন্ধ করে দিতে হবে, কিন্তু আমি সরকারে আসি যখন 96 সালে, তখন আমি সিদ্ধান্ত নিই যেটা আমরা বন্ধ করব কেন, কারণ আমরা সমুদ্র সীমা অর্জন আমাদের করতে হবে, এটা আর কেউ না যোগ আমি জানতাম এবং আমাদের পরিকল্পনা ছিল। তাছাড়া নদীমাতৃক বাংলাদেশ, কাজে আমাদের একটা শিপইয়ার্ড একান্তভাবে দরকার।
তাছাড়া এক সময় বাংলাদেশ কিন্তু সে আদি যুগেও এখান থেকে কিন্তু জাহাজ শিল্প তার রপ্তানি করতেন। কাজে এই কথা চিন্তা করে আমি তখন আমাদের বাংলাদেশ নেভিকে এই শিপইয়ার্ডের দায়িত্ব দিয়ে দিলাম, যেটা সম্পূর্ণ তাদের হাতে। কাজে আজকে আমরা সেখানে আমাদের জাহাজগুলি তৈরি করতে পারছি। কাজে আমাদের নারায়ণগঞ্জ ডকইয়ার্ড সেটাও এবং ড্রাই ডক ওটাও আমরা নেভির হাতে দিয়ে দিয়েছি। কাজে নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড ও খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়েছে 5টি ইনশোর পেট্রোল ভেসেল। BCGS সবুজ বাংলা, BCGS শ্যামল বাংলা, BCGS সোনার বাংলা, BCGS স্বাধীন বাংলা এবং BCGS অপরাজেয় বাংলা এবং 2টি ফার্স্ট পেট্রোল বোট BCGS সোনাদিয়া এবং BCGS কুতুবদিয়া এই আজকে এই বাহিনীতে যুক্ত হলো। অর্থাৎ আমরা নিজেরাও পারি, আমরাই তৈরি করতে পারি, সেটা আমরা প্রমাণ করলাম। আজকে আমাদের কাজে লাগলো, আগামীতে আমরা রপ্তানিও করব ইনশাল্লাহ। আমাদের দেশীয় শিপইয়ার্ডে তৈরি জাহাজগুলি কোস্টগার্ডের অপারেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পাশাপাশি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় নদীপথে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত BCG ভেইস ভোলারও আনুষ্ঠানিক যাত্রা আজ শুরু হলো। আমরা এই বাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর জন্য হোভারক্রাফট, ড্রোন ও সকল আবহাওয়ায় চলাচল উপযোগী 3500 টন ক্ষমতা বিশিষ্ট জাহাজ সংগ্রহের উদ্যোগ নিয়েছি। কারণ প্রাকৃতিক দুর্যোগের দেশ আমাদের, অনবরত এই দুর্যোগ মোকাবেলা করতে হয়। কাজে এই দুর্যোগ মোকাবেলা করে মানুষের জানমাল বাঁচানো এবং সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। কাজে দুর্যোগের সঙ্গে আমাদের বসবাস করতে হবে, তাই সে প্রস্তুতিও আমাদের থাকতে হবে। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এবং খুলনা শিপইয়ার্ডের 2টি ইনশোর পেট্রোল ভেসেল, একটি ফ্লোটিং ক্রেন, 2টি টাগ বোট এবং 16টি বোটও তৈরি হচ্ছে। অচিরে এগুলো কোস্টগার্ডের বহরে সংযুক্ত হবে বলে আমি আশা করি। কোস্টগার্ডের মেরামত রক্ষণাবেক্ষণ সক্ষমতা বাড়ানোর জন্য গজারিয়ায় একটি ডকইয়ার্ডও নির্মাণ করা হচ্ছে। তাদের নিজস্ব ডকইয়ার্ডও থাকবে, যাতে সেখানে তারা সময় সময় তাদের ছোটোখাটো যে মেরামতগুলি লাগে সেটা নিজেরা করতে পারে। সেই ব্যবস্থাটা আমরা করে যাচ্ছি। হয়তো একসময় এখান থেকেও জাহাজ তৈরি করতে পারবে। আমাদের সরকার 2009 সাল থেকে ধারাবাহিকভাবে কোস্টগার্ডের জনবল বৃদ্ধি করেছে। ব্লু ইকোনমি ও গভীর সমুদ্রের নিরাপত্তা প্রদানের জন্য এ বাহিনীর রূপকল্প 2030 এবং 2041 অনুযায়ী বর্তমান জনবল 4781 জন থেকে বাড়িয়ে 15,000 করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কারণ যত বেশি জাহাজ কিনি, যত বেশি আমরা করি, আমাদের লোকবলও প্রয়োজন হবে। তার জন্য যথেষ্ট ট্রেনিং দিয়ে আমাদের লোক নিতে হবে, তাতে আমাদের কর্মসংস্থানও বাড়বে, আমাদের যুবশ্রেণী কাজ পাবে। শুধু মণ্ডলী, গভীর সমুদ্র নির্ভর অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল নিরাপদ রাখা, ব্লু ইকোনমির সাথে সংশ্লিষ্ট প্রকল্পসমূহ ও ব্যক্তিগত যানবাহনের নিরাপত্তা বিধানে আজকের কমিশনকৃত জাহাজসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কোস্টগার্ডের বিভিন্ন জাহাজ ও ঘাঁটি কমিশনিংয়ের মাধ্যমে এই বাহিনীর সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল। আমি বিশ্বাস করি এসব জাহাজ ও ঘাঁটি কোস্টগার্ড সদস্যদের পেশাগত উৎকর্ষ, মানসিক বিকাশ ও উন্নত মনোবল অর্জনে যুগান্তকারী ভূমিকা রাখবে। আমি কোস্টগার্ডের সকল সদস্যকে আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে এটা বলবো, দেশপ্রেম, সততা ও ঈমানের সাথে দায়িত্ব পালন করবেন। কোস্টগার্ডের সুনাম যেন সবসময় বজায় থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন এবং এই বাহিনীর ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং আপনাদের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় সকল ধরনের সহায়তা আমাদের সরকার দিয়ে যাবে, সে আশ্বাস আমি আপনাদের দিতে পারি। অবশেষে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের বন্ধুপ্রতিম দেশসমূহ, যাদের সার্বিক সহযোগিতায় কোস্টগার্ডের ক্রমবর্ধমান উন্নয়ন আধুনিকায়নে আজকের কমিশনকৃত জাহাজসমূহ অর্জন করা সম্ভব হয়েছে। করোনা ভাইরাসের এ সময় বলতে গেলে এখন আবার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে, সেজন্য আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। কাজে আপনাদের সকলকে আমি বলবো যে স্বাস্থ্য সুরক্ষা আপনারা মেনে চলবেন এবং নিজেকে সুরক্ষিত রাখবেন এবং আপনার সঙ্গে যারা কাজ করে তারা যেন সুরক্ষা থাকে সেদিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। তবে এই সময় আমাদের অর্থনীতি যেন গতিহীন না হয়, তার গতিশীলতা অব্যাহত রাখা এবং মানুষকে সহযোগিতা করা এবং মানুষের জীবন মান যেন সচল থাকে এবং উন্নত থাকে এবং যথেষ্ট চিকিৎসার ব্যবস্থা হয় সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি এবং সেই জন্য ইতিমধ্যে আমরা বিশেষ প্রণোদনাও দিয়েছি
এবং যার ফলে আমাদের অর্থনীতি এখনও গতিশীল আছে। আমাদের লক্ষ্য মুজিব বর্ষ, আমরা ইতিমধ্যে লক্ষ্য ছিল যে বাংলাদেশ সম্পূর্ণভাবে আমরা দারিদ্র্যমুক্ত করতে পারবো। করোনা ভাইরাসের কারণে সেটা হয়তো একটু বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য স্থির আছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং 2021 সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। যদি আমরা অনেক প্রস্তুতি ছিল সেভাবে করতে পারিনি করোনা ভাইরাসের কারণে, কারণ সেটা শুধু বাংলাদেশ না, এই সমস্যাটা আজকে বিশ্বব্যাপী সমস্যা। তারপরেও আমাদের লক্ষ্য স্থির রেখে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ জাতির পিতা এই দেশ স্বাধীন করে গেছেন, এই বাংলাদেশ একদিন সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। এই প্রত্যয় নিয়ে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আবারও ইতিমধ্যে আমরা বিশেষ করে আমি বাংলাদেশ কোস্টগার্ডের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বাহিনীর যে 2টি অফশোর পেট্রোল ভেসেল, 5টি ইনশোর পেট্রোল ভেসেল, 2টি ফাস্ট পেট্রোল বোট ও বাংলাদেশ কোস্টগার্ড বেস ভোলার কমিশনিং ঘোষণা করছি। সেই সাথে সাথে এর সকল সদস্য এবং কোস্টগার্ডের সকল সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক বক্তব্য নিঃসন্দেহে আমাদের সকলকে করবে অনুপ্রাণিত। এ পর্যায়ে প্যারেড মাননীয় প্রধানমন্ত্রীকে 3 জয়ধ্বনি প্রদান করবে। মাননীয় প্রধানমন্ত্রীকে 3 জয়ধ্বনি দেবে। জয়ধ্বনি। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। এখন কমিশনপ্রাপ্ত জাহাজসমূহের ও ঘাঁটির অধিনায়ক বৃন্দের পক্ষে জ্যেষ্ঠ অধিনায়ক মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে কর্মকর্তা ও নাবিকগণের জাহাজে আরোহণের জন্য অনুমতি গ্রহণ করবেন। আমি কমিশনপ্রাপ্ত জাহাজের নাবিকদের জাহাজে আরোহণের অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। আমি জাহাজে আরোহণের অনুমতি প্রদান করছি। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।